গতকালকে আমাদের ডি স্পোর্টস এর এডিটোরিয়ালে আমি বলছিলাম যে আমাদের যে পাওয়ার হিটিং কোচ আসছেন জুলিয়ান উড, উনি আমাদের মাছ ধরা শেখাচ্ছেন। কথাটা কেন বলছিলাম সেটা ওখানে ব্যাখ্যা করছি। তারপরেও একটু বললি যে চীনে একটা প্রবাদ আছে, সেই তোমার প্রকৃত বন্ধু যে তোমাকে মাছ ধরে খাওয়ায় না, মাছ ধরা শেখায়। আসলে জুলিয়ান উড সেই কাজটা করতেছেন। আমাদের এখানে এসে শুধু ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখানোর জন্য বসে নেই, উনি কোচদের শেখাচ্ছেন, মানে কোচদের ব্রিফ দিচ্ছেন যে আসলে নতুন ক্রিকেটারদের কোচরা কিভাবে পাওয়ার হিটিং শেখাবেন। এটা হচ্ছে মাছ ধরা শেখানো। এখন এখানে যারা ছিলেন, সিনিয়র কোচটা ছিলেন, ওয়াহিদ ভাইয়ের মতো সিনিয়র কোচ ছিলেন, আবার একবারে আমার বন্ধু তুষার ইমরানের মতো জুনিয়র কোচ, সেও ছিল। এই যে নানা স্তরের কোচরা ছিল, এরা কি শিখলো, জুলিয়ান উডের কাছ থেকে কি পেল, এবং যা পেল তা কি আদৌ ইমপ্লিমেন্ট যোগ্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা ইমপ্লিমেন্ট যোগ্য? আমি এটার প্রশংসা করি যে জুলিয়ান উডকে এরকম একটা কাজে ব্যবহার করা হয়েছে, কোচদেরকে টেকনিক শেখানোর কাজে। খুবই ভালো কথা। কিন্তু সেই ব্যাপারগুলো কি আসলে বাংলাদেশে ইমপ্লিমেন্ট যোগ্য? এটা নিয়ে ওই সেশনে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এরকম কয়েকজন কোচের সঙ্গে আমি কথা বলছি। যেহেতু এই কোচটা বিসিবির চাকরি করেন, তারা আসলে প্রকাশ্যে এই ব্যাপারগুলো বলতে পারেন না। তারপরও যোগাযোগের খাতিরে নানাভাবে আমি কথা বলছি কয়েকজনের কাছ থেকে। তো সেখান থেকে যে ধারণাটা পাইছি যে ওনরা কি দেখলেন, কি শিখলেন, এবং এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট যোগ্য কিনা, সেই জিনিসটা আজকে একটু ছোট্ট করে আলোচনা করি আসেন। দেখেন, শুরুতে আমি আবারও প্রশংসা করি যে বিসিবি যে পদক্ষেপটা নিচ্ছে, যে জুলিয়ান উডকে এনে বসায় রাখে নাই। এখন যেহেতু ন্যাশনাল টিমের ক্যাম্প চলতেছে, ফিটনেস ক্যাম্প, এই ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার আগে তো পাওয়ার হিটিং ক্যাম্প শুরু হতে পারে না। ফলে এই ফিটনেস ক্যাম্পের টাইমটা তাকে বসায় রাখে নাই। তাকে দিয়ে প্রথমে মেয়েদের ট্রেনিং করাচ্ছে, মেয়েদের সঙ্গে একটা সেশন করাচ্ছে। এরপরে আমাদের ঢাকায় যারা প্রমিনেন্ট কোচ, তাদের সঙ্গে একটা সারা দিনের সেশন করাচ্ছে। এবং খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে যে এখানে ওয়াহিদবার মতো মানুষ, ওয়াহিদুল গনি, আপনারা জানেন বাংলাদেশের একজন ক্রিকেট গুরু, ওয়াহিদবার মতো মানুষও এখানে আসছেন। উনিও বিসিবির কোচ, উনিও ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। এছাড়া আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ভাই, বা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেট গুরু ফাহিম ভাই, যিনি বিসিবির এখন ক্রিকেট অপারেশনস ম্যানেজার, এরাও ওখানে ছিলেন। কি অসাধারণ দৃশ্য! একই সঙ্গে জাকিবের মতো মানুষ, ওই যে তাসকিনের কোচ হিসেবে যিনি পরিচিত, অ্যাকচুয়ালি তো বাংলাদেশের বড় কোচ, জাকিবের মতো মানুষ ওখানে ছিলেন। হাবিবুল বাশার সুমন ছিলেন। হাবিবুল বাশার সুমন যদিও কোচিং করার না, কিন্তু সুমন ভাই যেহেতু ওই যে আমাদের এজ লেভেল টিমগুলো দেখেন, ফলে সুমন ভাইও ওখানে হাজির হয়েছেন। এছাড়া যারা আমাদের ঘরোয়া সার্কিটের এখনকার প্রমিনেন্ট কোচ, হান্নান ভাই, মানে হান্নান সরকার, আমাদের তাল্হা জুবায়ের বোলিং কোচ হলেও সে ওখানে থাকছেন। নাফিস ইকবাল, সে পেশাগতভাবে কোচ না এখনো, যদিও ওর কোচিং কোর্সেস করা আছে, তারপরেও ও ওখানে ছিল। এছাড়া আমার বন্ধু তুষার ইমরান ছিল, আর অনেকে ছিল, সবার কথা একবারে মনে করে বলা কঠিন। কিন্তু ঢাকাতে যারা, সোহেল ভাই ছিলেন আমাদের, মূলত এখন আমি যাকে বলি যে আমাদের বিকল্প জাতীয় কোচ, জাতীয় বিকল্প কোচ হচ্ছে সোহেল ভাই। কারণ সোহেল ভাই আমাদের জাতীয় দলের বাইরে থাকা সব খেলোয়াড়ের গার্জিয়ান বলা যায়। ফলে আমাদের প্রমিনেন্ট কোচরা ঢাকা বেস সবাই এখানে হাজির হয়েছিলেন। আমি এদের ভিতরে দু চারজনের সঙ্গে কথা বলছি যে আসলে জুলিয়ান উড তাদের কি দেখালেন, কি বুঝালেন। প্রথমে সকালের দিকে জুলিয়ান উড ওনাদেরকে 1.5 ঘন্টার একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এই প্রেজেন্টেশনটা ছিল সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস। আমাকে যে কয়জন কথা বলছেন তারা প্রত্যেকে বলছেন যে এই প্রেজেন্টেশনটা খুব ভ্যালুয়েবল। কারণ হচ্ছে প্রেজেন্টেশনটায় জুলিয়ান উড দেখাইছেন যে তিনি আসলে বাচ্চাদেরকে বা তরুণ ক্রিকেটারদেরকে কিভাবে পাওয়ার হিটিং শেখান। এই যে কৌশলটা, মানে তার তো নিজস্ব কিছু ট্রিক্স আছে, যে কারণে তাকে পাওয়ার হিটিং কোচিং এর জনক বলা হয়। সেই ট্রিক্স গুলো উনি ওখানে দেখাইছেন। একটা ছেলেকে কিভাবে আস্তে আস্তে পাওয়ার হিটিং এ নিতে হবে, সেই জিনিসগুলো দেখাইছেন। এবং সেইখানে উনি নিজে কি কৌশল প্রয়োগ করেন সেগুলো ওই প্রেজেন্টেশনে দেখাচ্ছেন। সবচেয়ে বড় কথা, ওই প্রেজেন্টেশনের একটা বড় অংশ জুড়ে ছিল থিওরিটিক্যালি, এই যে বেসবল থেকে আগে যেদিন আমি জুলিয়ান উডরা নিয়ে আলোচনা করছি, সেদিন আপনারা শুনছেন যে বেসবলের থেকে ওই যে
বেসটা শক্ত করা, তারপরে নিচের অংশের শক্তি ওপরে আনা, এটা যে বায়োমেকানিক অংশগুলো, এই অংশগুলো রীতিমতো গ্রাফ করে করে আমাদের কোচদের দেখানো হয়েছে। এই প্রেজেন্টেশনটা ফলে আমাদের ওখানে যারা উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে আমি আলাপ করছি, সবাই বলছেন যে যথেষ্ট ভালো একটা প্রেজেন্টেশন ছিল। এর পরের অংশে প্রায় সারাদিনই ইনডোরে উনি কোচদের সামনে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেখাইছেন এবং এই ইনস্ট্রুমেন্টগুলোর প্রয়োগটা দেখাইছেন। এই জিনিসগুলো আমাদের কোচদের মুগ্ধ করছে। কোনো সন্দেহ ছাড়া যে কজনের সঙ্গে আলাপ করছি প্রত্যেকে বলছেন যে আমরা ইমপ্রেসড। কেন ইমপ্রেসড? এক হচ্ছে ওই যে থিওরিটিক্যাল অংশগুলো যেগুলো বলছেন যে গল্ফ থেকে এটা আসছে, বেসবল থেকে এটা আসছে, এই সুইংটা আমি গল্ফ থেকে আনছি, এটাকে এইভাবে অ্যাডাপ্ট করেছি, এই শটটা, এই হিটটা আমি বেসবল থেকে আনছি, এই যে পা শক্ত করাটা, এই নিচের পাটা উপরে তোলা, এটা আমি বেসবল থেকে আনছি। এগুলো তাকে উপকৃত করছে আমাদের কোচদের। একই সঙ্গে কিছু নতুন ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টগুলোর প্রচলন আমাদের এখানে ওভাবে নাই। যেমন ওই যে আমি দেখতেছিলাম যে আমরা যে বেলন দিয়ে রুটি বানাই না, ওরকম একটা ব্যাটের মতো জিনিস দিয়ে সে প্র্যাকটিস করানো কিভাবে করাতে হয় ওটা আমাদের কোচদের দেখাচ্ছে। একটা নতুন ইনস্ট্রুমেন্ট হলো, ভারী ব্যাটের ইউজ, ভারী বলের ইউজ, গ্রানাইটের ইউজ, নানা রকম দেখাচ্ছে। ফলে আমাদের গড়পড়তার যে কয়জন, আমি কথা বলছি মূলত কয়েকজন ব্যাটিং কোচের সঙ্গে, তো ব্যাটিং কোচরা বলতেছেন যে হ্যাঁ, এর ভিতরে কিছু নতুন জিনিস ছিল যেগুলো আমরা এর আগে ইউজ করি নাই। উনি যদিও পাওয়ার হিটিং কোচের জনক, কিন্তু পাওয়ার হিটিং কোচিং এর তো ব্যাপারটা সারা পৃথিবীতে অলরেডি ছড়ায় পড়ছে। মানে ওনার যেগুলো পেটেন্ট করা জিনিস, ওই ইনস্ট্রুমেন্টগুলো ছাড়া মূল থিওরিটা তো পৃথিবীতে ছড়ায় পড়ছে। ফলে আমাদের কোচরা তো আর মঙ্গল গ্রহে বসবাস করে না, এরা বেসিকটা প্রত্যেকেই জানে। যারা লেভেল 3 করে আসছে, যারা নানা রকম কোর্স করে আসছে দেশের বাইরে, নানা রকম ডিপ্লোমা করছে, এই যে যাদের নাম বলতেছি, এরা তো আমাদের দেশের পার্সপেক্টিভে লিজেন্ডারি কোচ। ওয়াহিদ ভাই থেকে শুরু করে তুষার, প্রত্যেকে তো কয়েক বছর ধরে, ওয়াহিদ ভাই তো দীর্ঘকাল ধরে সার্ভিস দিচ্ছেন, আশরাফুলদের কতজনরে তৈরি করছেন, তুষারও তো কয়েক বছর ধরে সার্ভিস দিচ্ছে, নানা লেভেলে কোচিং করাচ্ছে, আন্নান ভাই করাচ্ছেন। ফলে তারা এগুলো জানে, থিওরিটিক্যালি এগুলো জানে যে এই কাজগুলো করতে হয়। সেখানে বাড়তি হচ্ছে ওই যে ইনস্ট্রুমেন্টগুলো, যেগুলো তার পেটেন্ট করা, জুলিয়ান উডের পেটেন্ট করা, আগের কন্টেন্টে বলছি, যেগুলো চাইলেই যে কেউ ইউজ করতে পারবে না, কারণ সেই জিনিসগুলো আবিষ্কার করার সঙ্গে সঙ্গে পেটেন্ট করে নিছে। এগুলো ইউজ করতে হলেও তাকে একটা রয়্যালিটি দিতে হয়। ওকে ফাইন, সবই ঠিক আছে, থিওরিটা নতুন করে বুঝলো। আমাকে একজন যেমন কোচ বলতেছিলেন, মিড লেভেল একজন কোচ, যে আমরা এই জিনিসগুলো কিছু কিছু জানতাম, কিছু কিছু আমাদের লেভেল কোর্সে শেখানো হয়েছে, কিছু কিছু আমরা নিজেরা নিজেদের আগ্রহে জানতে পারছি। কিন্তু যখন জুলিয়ান উডের মতো মানুষ এই জিনিসটা এনরোজ করে, বলে যে এইভাবে এইভাবে করা যায়, কারণ তার সাকসেস সে কাদের নিয়ে পাইছে, সেই হিস্ট্রিটা আমাদেরকে বলে যে ওকে, জিনিসটা সত্যি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করায় আমরা একটা সাহস পাচ্ছি। তাহলে এ পর্যন্ত শুনে আপনাদের মনে হতে পারে সবকিছু খুব পজিটিভ, মানে একেবারে ওই যে আমি বারবার যে কথাটা বলি, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগলো। এই একদিনের সেশন শেষে আমাদের কোচটা সবাই পাওয়ার হিটিং কোচিং শিখে গেল, শিখে গিয়ে সবাই যার যার জায়গায় গিয়ে সবাইরে পাওয়ার হিটার বানায় দিল। আসলে কি ব্যাপারটা তাই? না, ব্যাপারটা তা না। আমাদের কোচদের এখানে কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো খুব ক্রিটিক্যাল এবং আমাদের দেশের বাস্তবতায় খুব কঠিন কিছু অবজারভেশন আছে। যেমন একজন সিনিয়র কোচ আমাকে বলতেছিলেন যে ও যে টেকনিকগুলো দেখাচ্ছে, এই টেকনিকগুলো যদি আমার স্টুডেন্টদের ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে আমার ওই খেলাটা ট্রু উইকেটে হচ্ছে, আমার ওই স্টুডেন্টটা ট্রু উইকেটে খেলতেছে। ট্রু উইকেট মানে কি? আগেও বোধহয় বিভিন্ন সময় বলছি। ট্রু উইকেট বা ভালো উইকেট বলতে আমরা কি বুঝি? ট্রু উইকেট বা ভালো উইকেট বলতে আমরা বুঝি যে কম বেশি ইভেন বাউন্সের উইকেট। এই যে ইভেন বাউন্সটা বাংলাদেশে খুব কঠিন একটা ব্যাপার। সারা পৃথিবীতে যে যেমন উইকেটই বানাক, ওয়াকাতে ধরেন উইকেট বানাচ্ছে একদম আপনার কানের কাছ থেকে যাচ্ছে, চিন মিউজিক দিচ্ছে। আবার ইন্ডিয়াতে উইকেট বানাচ্ছে হাঁটুর কাছ থেকে যাচ্ছে। এই বিশাল ব্যবধান না? এখন বাউন্সটা কানের কাছে থাক আর পায়ের কাছে থাক, সেটা ইভেন হতে হবে। না, এমন না যে সারাদিন সবগুলো বল ঠিক একই উচ্চতায় আসবে, তা না, সেটাকে ইভেন উইকেট বলে না। যে পেসার একটু জোরে বল করে জোরে চাপ দিবে, তার বলটা একটু একটু বেশি উঠবে, কিন্তু ওভারঅল এখানে আনইভেন কিছু ঘটবে না।
মানে একটা বল হুট করে গড়ায় আসবে, একটা বল ফুট করে লাফ দিয়ে মাথার উপরে চলে যাবে। এই ধরনের ঘটনা যে উইকেটে ঘটে ওটা ট্রু উইকেট না। এখন আপনি পাওয়ার হিটিং এর এই থিওরিগুলো বা এই কৌশলগুলো যখন ইমপ্লিমেন্ট করতে চাইবেন তখন আপনার ট্রু উইকেট লাগবে, মানে মোটামুটি ইভেন বাউন্স লাগবে। কেন? আমাকে ওই সিনিয়র কোচ বলতেছিলেন যে দেখেন একদম বেসিকটা যদি ভাবেন যে এই পাওয়ার হিটিং এর জুলিয়ান উডের যে কৌশল, সেই কৌশলটা আসছে হচ্ছে, কৌশলগুলো আসছে হচ্ছে গলফ এবং বেসবল থেকে। তো গলফ এবং বেসবল কিভাবে হিট করা হয়, বলটা কোন অবস্থায় থাকে। প্রথমত গলফে যদি আপনি ভাবেন, গলফে বলটা কোথাও বাউন্স করে আসতেছে সেই বলে আপনার হিট করতে হয় না, বলটা স্থির থাকে, ওই বলটা আপনার হিট করতে হয়। মানে ওটা পুরোপুরি আপনার সুইং কেমন তার উপরে পুরো আপনার দক্ষতা নির্ভর করে। বল কোথাও যাচ্ছে না, বল লাফ দিয়ে উঠতেছে না, বল গড়াচ্ছে না, কিছুই হচ্ছে না। বল হয় এই সময় একটা ওই যে ইসের উপরে ওইটার কি বলে ওটার উপরে বসে থাকে, নতুবা আপনি যে জায়গায় গেছে ওই জায়গায় স্থির হয়ে আছে। গল্পের ব্যাপারটা বুঝলেন? বেসবল, বেসবলে কিন্তু বল কখনোই মাটিতে বাউন্স করে তারপরে আপনার কাছে আসবে না, সরাসরি বোলারের হাত থেকে, ওরা বোলার বলে না, ওরা বোধহয় থ্রোয়ার বলে, ওখান থেকে হাত থেকে এসে আপনার কাছে আসবে, আপনি ওটা হিট করে পাঠিয়ে দেবেন। মানে এই দুটো খেলার সঙ্গে উইকেটের কোনো সম্পর্ক নাই। আপনি কোথায় বসে খেলতেছেন, ওখানকার মাটির ক্যারেক্টার কি, ওখানে কি ইভেন বাউন্স না আনইভেন বাউন্স, এটার সঙ্গে এই দুটো খেলার সম্পর্ক নাই। এখন এই দুটো খেলার টেকনিক আপনি এসে এমন একটা জায়গায় প্রয়োগ করতেছেন, দেশটার নাম হচ্ছে বাংলাদেশ, যে দেশে বেশিরভাগ উইকেট আনইভেন, যেটা আর কি পৃথিবী জুড়ে বলা হয় নোংরা উইকেট, বাজে উইকেট। ট্রু উইকেট হলে ওই কৌশলগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, কঠিন হবে। যে লোক বেসবল খেলে অভ্যস্ত সে হয়তো ওটুকু বাউন্সের তারতম্য নিতে পারবে না, কিন্তু আমাদের ক্রিকেটার তো বেসবল খেলে আসে নাই, ফলে তারা এইটুকু তারতম্য নিতে পারবে। কিন্তু যদি এমন হয় যে খুব বেশি আনইভেন, তখন এইসব থিওরি আর কাজ করবে না, তখন তার যান বাঁচানো ফরজ হয়ে যাবে, তখন ওখানে আর পাওয়ার হিটিং এর এসব থিওরি কাজ করবে না। এই জিনিসটা খুব জরুরি। ফলে আমার সঙ্গে যে কজন কোচের কথা হচ্ছে প্রত্যেকে বলছেন যে এই পাওয়ার হিটিং আমাদের খুব কাজে লাগবে। এই পাওয়ার হিটিং আমরা যদি বাচ্চাদের শেখাই, বাচ্চাদের বলতে শুধু ছোট বাচ্চা না, বড়দের সব খেলোয়াড়দের যদি শেখাই, এই জিনিসটা আমাদের এক ধাপ আগায় দিবে। বিশেষত একজন মধ্যবয়সী কোচ আমাকে বলতেছিলেন যে আমাদের একটা বড় ক্রাইসিস হচ্ছে যে এখন সারা পৃথিবী যেভাবে পাওয়ার হিট করতেছে তাতে আমরা বেশ পিছায় যাচ্ছি। যদিও ইদানিং আমাদের খেলোয়াড়দের ছক্কা মারার দক্ষতা বাড়তেছে, স্টিল স্টিল যখন কম্পিটিশনটা অস্ট্রেলিয়ান, সাউথ আফ্রিকান বা ওয়েস্ট ইন্ডিয়ান ওই দানবীয় শক্তিশালীদের সঙ্গে হয়, তখন আমরা পেরে উঠি না। এখন আমাদের এই সাবকন্টিনেন্টেরই এটা ক্রাইসিস। তারপরে ওই যে ওই দিন বলছিলাম যে পাকিস্তান বা ইন্ডিয়ার একটা সুবিধা হচ্ছে যে ওদের খাইবার, তারপর পাখতুন, তারপরে কাশ্মীর, তারপর পাঞ্জাব, এই যে এলাকাগুলো আছে, ইন্ডিয়া পাকিস্তান দুজনেরই আছে, ওই এলাকাগুলো, ওই এলাকাগুলোতে বড় শক্তিশালী সব লোক আছে। ফলে কথার কথা ধরে নিচ্ছি যে ইন্ডিয়া বা পাকিস্তান চাইলে ওই শারীরিক শক্তিটা তাদের ক্রিকেটে আমদানি করতে পারে, আমাদের বা শ্রীলঙ্কানদের সেই সুযোগও নাই। আমরা নৃতাত্ত্বিকভাবে ক্ষীণজীবী, অত্যন্ত ছিন্ন দেহের মানুষ, আর না হলে আমার মতো একটা বিশাল পেটওয়ালা মানুষ, মানে কোনো কাজের না। ফলে এরকম লোকের জন্য কৌশলটা খুব জরুরি, এবং এই যে কৌশলগুলো যেগুলো জুলিয়ান উড নিয়ে আসছে এগুলো খুব জরুরি। কিন্তু সেই কৌশলগুলো যখন আপনি প্রয়োগ করতে চাইবেন, প্রয়োগ করতে গেলে সবার আগে দরকার আপনার একটা ভালো উইকেট। মানে যেখানে এই বাচ্চাদের ট্রেন করাবেন, যেখানে এই ছেলেদের ট্রেন করাবেন, যেখানে এদের ইমপ্লিমেন্টেশনটা শিখাবেন, সেখানে ভালো উইকেট লাগবে। যেমন একটা মজার কথা আমাকে একজন কোচ বলতেছিলেন যে ধরেন ও আমাকে সারাদিন যে দেখাইছে ইনডোরে মূলত হচ্ছে সিমেন্টের উইকেটে, মানে বাদাই করা উইকেটে, ফলে ওখানে তো আনইভেন বাউন্স হচ্ছে না। এখন আমিও তাই করলাম, আমি ওর কাছ থেকে এইগুলো কৌশল দেখে গিয়ে ওর প্রেজেন্টেশন কপিটা আমাদের দিয়ে দিছে, আমি গিয়ে আমার ছেলেদের সিমেন্টের উপরে শিখাইলাম। কিন্তু ওই ছেলের তো পরদিন খেলতে যাইতে হবে ডিপিএল, ডিপিএল খেলতে যাবে দেখা যাবে বিকেএসপিতে বা এমন কোনো ভেন্যুতে যেখানে বল গড়াচ্ছে আবার লাফ দিয়ে উঠতেছে, ও তো ওইটা করতে পারবে না, ওটা করতে গেলে ও রানই করতে পারবে না। পাওয়ার হিটিং তো অনেক দূর কি বাত, ও নর্মালি যে 50-60 রান করে প্রতি ম্যাচে ওটা আর করতে পারতেছে না। ফলে আমাদেরকে আসলে এমন একটা নিশ্চয়তা তৈরি করতে হবে আমাদের ঘরোয়া ক্রিকেটে যে আমাদের ছেলেরা হয়তো শুরু করবে এই সিমেন্টের উইকেটে, কারণ এই কৌশলগুলো সিমেন্টের উইকেট থেকেই শুরু করতে হয়, বা যেগুলো ইভেন জায়গা আছে এরকম কোনো ইভেন জায়গা থেকে শুরু করতে হয়। এরপরে সে যখন প্রকৃত টার্ফে যাবে
সেই টার্ফে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি না হয় যেখানে আসলে তার পক্ষে বল জাজই করা সম্ভব না। এখন আপনি জানেন বাংলাদেশের বাস্তবতাটা এমন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যেসব জায়গায় হয়, ইনক্লুডিং মিরপুর স্টেডিয়াম, বেশিরভাগ জায়গায় সিলেট আর চিটাগাংয়ে তুলনামূলক ইভেন বাউন্স থাকে। রাজশাহীতে এখনো কিন্তু খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা দেখিনি, রাজশাহী বা বগুড়ায়। থিওরিটিক্যালি আমরা জানি যে ওই জায়গায় একটু বাউন্সটা বেশি থাকে, কিন্তু সেটা ইভেন। এখন এই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু বাকি যে জায়গাগুলো ধরেন আমাদের ডিপিএল এর বেশিরভাগ ম্যাচ হচ্ছে বিকেএসপিতে, বিকেএসপির উইকেট যাচ্ছে তাই। এখন এই উইকেটগুলোকে ট্রু করা না গেলে এই পাওয়ার হিটিং শেখানোর কোনো অর্থ থাকবে না। আমাকে কোচরা অন্তত সেই ধারণা দিলেন যে সবই ঠিক আছে, সবই আমরা নিচ্ছি, ওর পেটেন্ট করা ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজনে আমরা কিনে নিব, ওকে রয়্যালিটি দিব, ওর ওই প্রেজেন্টেশন অনুযায়ী কাজ করব, সবই ঠিক আছে, কিন্তু আগে আমাদের একটা ট্রু উইকেট লাগবে। সেই ট্রু উইকেটটার জন্য তাহলে বিসিবির এখন পদক্ষেপ নিতে হবে। যেহেতু আপনারা পাওয়ার হিটিং কোচ আনছেন এবং অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য একটা কাজ করছেন যে তাকে দিয়ে কোচদের সঙ্গেও কাজ করাছেন, এখন তাহলে কোচরা যাদের নিয়ে কাজ করবে বা যে ছেলেরা এগুলো শিখবে তাদেরকে ট্রু উইকেটের ব্যবস্থা করে দেন। সারা পৃথিবীতে তো ট্রু উইকেট চলতেছে, সেখানে আমরা কেন ওই জগা খিচুড়ি উইকেটে থাকবো? আপনি বাউন্সি উইকেট বানান, আপনি সত্যিকারের টার্নিং উইকেট বানান, কিন্তু উইকেটটা ট্রু হইতে হবে। ফলে আমাদের মনে হয় বিসিবির এখন যেটা করতে হবে, কোচরা এই মতামত যেহেতু নাম প্রকাশে অনিচ্ছুক হলেও আমার সঙ্গে শেয়ার করছেন দু চারজন, আমি নিশ্চিত যে তারা বিসিবির সঙ্গেও তাদের এই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আর মজার ব্যাপার হচ্ছে যে ওখানে ফাহিম ভাই যদিও দেশসেরা কোচ, কিন্তু ফাহিম ভাই তো উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনসের প্রধানও তিনি, এছাড়াও বিসিবির বিভিন্ন পদাধিকারী ওখানে ছিলেন। ফলে তারাও কোচদের কাছ থেকে সরাসরি ফিডব্যাকটা নেবেন, নিয়ে এটা বিসিবিকে জানানো, গ্রাউন্ডস কমিটিকে জানানো যে দেখেন পাওয়ার হিটিং যদি সত্যি সত্যি আমরা শিখতে চাই তাহলে জুলিয়ান উডকে এনে শরবত বানায় ছেলেদের খাওয়াই দিলে হবে না, ওটা কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে যে এর জন্য প্রথম যেটা দরকার আমাদের ট্রু উইকেট দরকার। আরেকটা ব্যাপার, একটু কোচরা কয়েকজন আমার সঙ্গে একটু এই জুলিয়ান উডের কয়েকটা থিওরি নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছেন। এই ব্যাপারটা আমি আরেকটু পরে আলোচনা করতে চাই, মানে আরো কিছুদিন পরে আমাদের ক্রিকেটারদের নিয়ে যখন ও কাজ করবে তার শেষের দিকে তো ক্রিকেটারদের কিছু ফিডব্যাক পাবো, আর টুকটাক করে তো পাওয়াই যায়, এর ওর মাধ্যমে একটু পাওয়া যায়। তখন আমি একটু আলোচনা করব যে আমাদের কোচদের কয়েকজনের একটু সন্দেহ আছে যে ওর এই থিওরিগুলো কি আসলে ম্যাচিউরড খেলোয়াড়ের জন্য প্রযোজ্য কি না, এটা কি শুধুমাত্র উঠতি খেলোয়াড়দের জন্য প্রযোজ্য কিনা, একটু সন্দেহ আছে। আবার কিছু জিনিস আছে যেগুলো তরুণ খেলোয়াড়দের বা কিশোর খেলোয়াড়দের উপরে করলে এটা উল্টো তাদেরকে বিপদে ফেলে কিনা, এরকম কিছু সন্দেহ আমাদের কোচদের ভিতরে ঢুকছে। এখন সেই জিনিসটা আসলে কতটা সত্যি সেটা আমাদের কোচদের ইভালুয়েশনের আরেকটু টাইম দিতে হবে। আমাদের কোচরা এগুলো নিয়ে কাজ করবেন, এখন দেখবেন ব্যাপারটা মিলায় দেখবেন যে কতটা কি করা যায়, তাদের ইভালুয়েশনটা আমরা আরেকবার শুনবো। একই সঙ্গে ন্যাশনাল ক্রিকেটারদের নিয়ে যখন কাজ করবেন, ন্যাশনাল ক্রিকেটারদের সঙ্গে কাজের শেষ দিকে আমরা একটু ফিডব্যাক নেব, নিয়ে তখন আমরা জানাইতে পারবো যে জুলিয়ান উডের এই থিওরিগুলো বা এই পদ্ধতিগুলো আসলে সব ক্রিকেটারের জন্য সত্যি কিনা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়, তবে সবার আগে ট্রু উইকেট দরকার, এই ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নাই। ফলে বিসিবির প্রতি আহ্বান থাকলো যে আপনারা এখন ট্রু উইকেটের একটা তাহলে ব্যবস্থা করে দেন, তাহলেই তো